ইউনিটি লাইভ কনভারসেশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মারিয়া সালাম। আজকে আমাদের সাথে এই লাইভ কনভারসেশনে গেস্ট হিসেবে যিনি আছেন তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার তেমন কিছুই নেই, আপনারা সবাই তাকে চেনেন। তারপরে আমি বলতে চাই যে উনি হচ্ছেন বাংলাদেশে ওয়েডিং ফটোগ্রাফির জনক হিসেবে খ্যাত প্রীত রেজা। তো রেজা ভাই, আপনাকে এখানে আমাদের এখানে আপনি আপনার মূল্যবান সময় বাঁচিয়ে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এখানে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। অনেক ধন্যবাদ। অফিসটা এত সুন্দর এবং কফিটা খুব ভালো ছিল। তো আমরা তো আজকে আসলে আপনাকে যে ডেকেছি, আমরা গল্প শুনবো, কারণ আমি জানি যে আপনি যে ফটোগ্রাফি শুরু করেছিলেন বাংলাদেশে, সেই শুরুটা খুবই ইন্টারেস্টিং ছিল। তো আর আমি জানি যে গল্পগুলো খুব ইন্টারেস্টিং হবে এবং ভবিষ্যতে যারা নতুন ফটোগ্রাফার হিসেবে বাংলাদেশে কাজ শুরু করছে তাদের জন্য এটা খুব ইন্সপায়ারিং হবে। তো শুরুতেই আমরা জেনে নিই যে এই যে অ্যাজ এ ফটোগ্রাফার আপনি যে আপনার জার্নি শুরু করলেন, এই বিষয়টা কেমন ছিল? সো আমি মফস্বলে বড় হয়েছি। আমার একটাই বোন ছিল, ওর খুব শাড়ি পরার বাকি ছিল। ও পাশে পাশে আংটি শাড়ি, মার শাড়ি, খালার শাড়ি শাড়ি পরতে, এবং আমাদের বাসায় একটা ডিএসএলআর ক্যামেরা ছিল যে ফিল্ম করে সবার বাসায় একটা থাকতো। সো ওইটা দিয়ে আমাকে ছবি তুলতে হতো। সো একটা ছবি একটু ডানে বামে বসে, আমি ঠিক জানি না সেখান থেকে আসলে আমার ফটোগ্রাফি লিস্টটা শুরু হলো। পরবর্তীতে আমি কলেজে চলে আসি, ঢাকায় চলে আসি মফস্বল থেকে। ঢাকায় আসার পরে আমি সিটি কলেজে পড়তাম। চঞ্চল মাহমুদের একটা বড় স্টুডিও সাইনবোর্ড ছিল, এখানে ফটোগ্রাফি শেখা হয়। আমার কেন জানি মফস্বলে থাকলে আমি স্কাউটিং করতাম, একটু করে এটা সেটা করার চেষ্টা করতাম পড়াশোনার পাশাপাশি। সো সেই জায়গা থেকে আমার ফটোগ্রাফি থেকে এক ধরনের দুর্বলতা ছিল। আমি চঞ্চল মাহমুদ খবর নিলাম ফিল্মের একটা ক্যামেরা কিনতে হবে, এবং ফিল্ম কেনার টাকা আমি আসলে দেখলাম যেটা কোনো পক্ষে সম্ভব না। তো সেই থেকে আসলে আমার আসলে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হওয়ার কারণে আমার ফটোগ্রাফিটা ওখানেই আসলে শেষ হয়ে যায় বলে আমি ভেবে নিই। 2-3 বছর পরে আমি প্রথম চিড় ইউনিভার্সিটি, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি। একদিন আমি পত্রিকাতে একটা বিজ্ঞপ্তি দেখতে পেলাম যে 500 টাকায় বেসিক ফটোগ্রাফি শিখুন। 500 টাকায় বেসিক ফটোগ্রাফি শিখুন, এটা দেখার পর আমার কাছে মনে হলো যে আমার এখনো মনে আছে এটা কত ইঞ্চি ছিল, পত্রিকার কোন জায়গায় একটা ছিল। কারণ আমার কাছে মনে হয়েছে এই কয়েকটা লাইন আসলে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। খুব আশায় মুখ পেতে উঠলো, এবং আমি বলছিলাম যে দেখি না এটা হয় কিনা, এই চেষ্টাটা আমি ট্রাই করি। তখন আমি যেটা করলাম যে আমি ফোন করলাম সাহস করে, এবং আমি খুব ভয় হয়ে যে নিশ্চয়ই এটা ভুয়া কিছু হবে, 500 টাকা আবার ফটোগ্রাফি শেখা যায় কিনা। এবং তখন ফিল্মের যোগ, ফিল্মের ব্যাপারটা এত সহজ ছিল না। আমি কৃতজ্ঞ ঢাকা ফটোগ্রাফি ইনস্টিটিউট, এটা মিরপুরে ছিল একটু ভিতরে, বাদল ভাই নামে একজন ব্যক্তি এটা পরিচালনা করতেন। শ্রদ্ধা বাদল ভাইকে আজীবনের কৃতজ্ঞতা। বাদল ভাইয়ের ওই 500 টাকার ফটোগ্রাফি কোর্স না থাকলে আমার ফটোগ্রাফার হতো না। সো এই কৃতজ্ঞতা আসলে কিভাবে শোধ করা যায় কিনা আমি জানি না। আমি শুধুমাত্র আমার অন্তরের শ্রদ্ধা এবং ভালোবাসাটুকু বাদল ভাইকে জানাতে চাই। সো সেখানে আমি ফটোগ্রাফিটা শিখলাম, বা ফটোগ্রাফিটা দিলাম। খুব বেশি কিছু যে শিখতে পেরেছি সেখান থেকে অনেস্টলি তা না, কিন্তু আমার স্বপ্নটাকে আবার শুরু করতে হেল্প করেছে ডিপিআই। সো আমি যেটা করলাম, ওখানে যখন এই কোর্স করছি, কারণ আমার ক্যামেরা ছিল না, তো সো ওখানে ধরেন আমরা 10-20 জন মিলে একটা কোর্স করছি, একটা ফিল্ম নিয়ে একদিন একটা জায়গায় ছবি তুলতে যেতাম। কিন্তু দেখা গেল যে ওখানে আমার ভাগে হয়তো একটা বা দুটো স্ন্যাপ করতো, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে আমি ফোকাস করার আগেই এটা আসলে পরের জনকে ক্যামেরাটা দিয়ে দিতে হবে। কিন্তু আমার স্বপ্নটা শুরু হয়েছিল। পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার পাশাপাশি নিজেই আসলে ছবিটা তুলছিলাম, ছবিটা কি করে কিভাবে শেখা যায় চেষ্টা করছিলাম। এর মধ্যে যেটা হলো যে আমি দেখলাম যে আমার আসলে একটা ক্যামেরা নিজের না হলে হবে না, এভাবে আসলে আরেকজনের ক্যামেরা বা ক্লাসের মাঝখানে একটা ক্যামেরা দিয়ে হবে না। আমি ক্যামেরা কেনার জন্য আমি পাগলের মতো হয়ে গেলাম যে কিভাবে আমার নিজের ক্যামেরা হবে। কারণ আলটিমেটলি আমি একটা জিনিস দেখছি কিন্তু আমি তুলতে পারছি না, কারণ আমার কোনো ক্যামেরা নেই। তখন তো আসলে মোবাইলও ছিল না। সো আমি অনেকগুলি জায়গায় খবর লাগালাম যে কিভাবে একটা ক্যামেরা পাওয়া যেতে পারে। ফাইনালি আমি এই ফোনে বাদল হয়ে যাবে, আরেক বাদল হয়েছিলেন, ওনার কাছে খবর পাওয়া গেল যে একটা 4th ক্যামেরা পাওয়া যাবে, এবং এটার দাম প্রায় 13,000 সামথিং এর মতো হবে। এটা মনে হয় 2003-2004 কথা বলছি। তখন 13,000 মানে বেশ একটা বড় অ্যামাউন্ট। আমি খেয়াল করে দেখলাম যে ওই সময় টাকাটা আসলে আমার বাপের পকেট মারলে হবে না, বা আমার আমি টিউশনই করতাম, সো ওই টাকাটা জমালে হবে না। আমি সাহস করে কয়েকটা জায়গা থেকে হ্যান্ড লোন করে ফেললাম। আমার বাবার কাছে লিখিত দিলাম যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে, তখন থেকে কিছু টাকা পেলাম। আমার বোনকে বললাম আমার স্টাইলের টাকাটা দিতে, বৃত্তির টাকাটা দিতে, আমার কিছু জমানো টাকা, আমার এক বন্ধুর থেকে কিছু জমানো টাকা, আমি ক্যামেরা কিনে ফেললাম। ক্যামেরা তো কিনে ফেললাম, কিন্তু এটা তো ডিজিটাল ক্যামেরা, ছবি তুললাম, আমার কোনো খরচ নেই। ফিল্মে সারাদিন হয়তো ছবি তুলছি, একটা ছবিও হচ্ছে না। সো কারণ আমি তো তখন ফটোগ্রাফার হই, তখন আমি যেটা করলাম যে আমি ভাবলাম যে আমাকে আসলে এটাকে আনও করতে হবে, আমার আসলে পেছন দিকে যাওয়ার কোনো জায়গা নেই। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ফটোগ্রাফারকে দেখলাম, পিয়রু ভাই, উনি ভাবে বিভিন্ন দিবসে
হলে মেয়েদের ছবি তুলতে 20 টাকা করে। আমি আবার আশায় আমার মানে আমি আবার আশায় এটা দিয়ে অন্তত লোনের টাকাটা কিছুটা করে তখন আমি ওই ক্যামেরাটা কিনে ফেললাম এবং হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিবসে আমি পহেলা ফাল্গুন, নবান্ন, হলের বিভিন্ন মেয়েরা বিভিন্ন ড্রেস ট্রেস করে আসলে আমি ওদের ছবি তুলে দিতাম। আমি প্রতিটা ছবি তোলার জন্য 20 টাকা করে নিতাম, আমি একটা ফরওয়ার্ড করে দিতাম এবং হচ্ছে ফিল্মে ছবি তুলতাম। সো আমার শুরুটা আসলে সেখান থেকে। এবং আমার কাছে না কখনো এটা নিয়ে কোনো লজ্জা লাগেনি। আমার কাছে মনে হচ্ছিল আমি একটা স্বপ্ন দেখছি, সেই স্বপ্নটাতে পৌঁছানোর জন্য যদি যে কোনো কাজ করতে আমি করতে রাজি আছি, আমি তো কোনো অন্যায় কিছু করছি না। আমি একটা মানুষের ছবি, কিন্তু আমাদের বিষয় হচ্ছে আমার আশেপাশে মানুষের খুব লজ্জা পেত। আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা বলতো দরকার কি এটা করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি কি করবো, টিউশনই করলে হবে। কিন্তু আমি জানতাম যে আসলে আমি যে স্বপ্নটা দেখছি প্যাশনের জন্য আপনি এটা করছেন। মানে আসলে গল্পটা খুবই ইন্সপায়ারিং আর ইন্টারেস্টিং, কারণ এইটা করতে গিয়ে হয়তো আপনাকে অনেক ধরনের কি বলবো যে ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে। যে কেউ হয়তো বিষয়টা অপছন্দ করেছে বা কাউকে ছবি তোলার অফারও করেছেন আপনি, সে হয়তো এড়িয়ে গেছে। তো এইটা কিন্তু একটা স্ট্রাগল হয়েছে। তো মানে এই যে স্ট্রাগলটা, এইটা আপনি কিভাবে মানে নিচ্ছিলেন তখন, ওই সময় কি মনে হচ্ছিল? মানুষজন যখন এটা আমাকে কিছু বলতো, আমার কাছে ব্যাপারটা উল্টো আরো ভালো লাগতো। কারণ ইফাকে আরেকটা একটু কথা বলি, সেটা হচ্ছে যে আমার প্রিয় শব্দ, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার প্রিয় শব্দ কি, আমাকে যদি জিজ্ঞেস করেন আমার প্রিয় শব্দ কি, আমার প্রিয় শব্দ হচ্ছে নো, না, কেন। ছোটবেলা থেকে এই শব্দটাকে এতবার শুনেছি, এটা করো না, এটা দেখো না, এটা করো না, এটা পারবে না, এটা হবে না, না 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 না। কেউ কোনোদিন এসে বলবো না এটা হবে, করো না, চেষ্টা করো না। সো আমাকে যখনই কেউ না বলে, তখনই আমি জানি না আমার ভিতর থেকে এক ধরনের হাওয়া উঠে আসে। সো এই যে মানুষগুলি আসলে আমাকে হয়তো বলছিল যে এটা কেন করছো, এটা করো না, তোমার ব্যাকগ্রাউন্ড ভালো, তুমি ইকোনমিক্সে পড়ো, তোমার সবকিছু ভালো। সো আমার কাছে মনে হতো যে আমি আমার স্বপ্নটাকে বা আমার ইচ্ছাটাকে আমি প্রশ্রয় দিয়েছি, এবং শুধু প্রশ্রয় দিই, আমি সে পিছনে কাজ করেছি। আমার এখনো মনে পড়ে আমি আসলে একদিন সম্বন্ধে 24 ঘন্টা, আমি এমন আছে যে আমি 18 ঘন্টা 19 ঘন্টা করে কাজ করতাম। সো আমার ফটোগ্রাফির পিছনে আমি একটা সময় ইউনিভার্সিটিতে পড়তাম, রাতের বেলা পাঠশালাতে পড়তাম, দিনের বেলা পত্রিকাতে চাকরি করতাম, টিউশনই করতাম। আমি কারণ আমার কাছে মনে হতো কি আসলে যে আমার স্বপ্নটা যে কোনো ভাবে আমাকে পৌঁছে যেত, আমাকে যে কোনো কিছু মানে মূল্যে আমার এটা পূরণ করতে হবে স্বপ্নটা। হ্যাঁ, এটা আসলে মানে অনেকেই যেটা হয় যে আপনার ক্ষেত্রে এটা খুব ইন্সপায়ারিং যে আপনি বলছেন যে নাটা আপনার জন্য সবসময় খুব ইয়ে করেছে, আপনাকে বুস্ট আপ করেছে, যে না মানেই আপনি আরো মোটিভেটেড হয়েছেন। অনেকের কাছে এটা ডিমোটিভেটেড হয় অনেকে। তো এটার জন্য এক ধরনের মনোবল দরকার, সাহস দরকার। তো এই যে এই মনোবল বা সাহসগুলো, এইটা কি আপনাকে কেউ আপনার ফ্যামিলিতে বা বন্ধু কেউ কি ছিল এরকম যে আপনাকে ইন্সপায়ার করেছে, না তোমার এটা করতেই হবে? অনেস্টলি যদি বলি যে একটু উল্টোটা ছিল, বরং পরিবারে একটু মন খারাপ ছিল। একটু মন খারাপ ছিল যে কেন আসলে আমি ফটোগ্রাফিটা পেশা হিসেবে নিতে চাই, বা আমার বন্ধুরা ওরা সবাই তো আমার ভালোই চেত, সবাই চাইতো আমি যেন একটু একটু ব্যাংকার হই, একটু রেজিস্ট্রেড হই, বা একটু 8-10টা মানুষের মতো করে পথে হাঁটি। তো আমার কাছে বরাবরই মনে হতো যে কেন আসলে আমাকে আরেকটা মানুষকে কপি করতে হবে, বা কেন আসলে আমার যেটা ইচ্ছা সেটা আমি করতে পারবো না। এবং আমার বরাবরই আমি একটু ভিন্ন ধরনের ছিলাম, যে আমার কাছে মনে হতো যে একটা মসৃণ রাস্তা হাঁটার চাইতে নিজের রাস্তাটা যদি একটু করে নিজেই তৈরি করি না। একটা জিনিস খেয়াল করে দেখুন, আমি একটা কিছু চেষ্টা করলাম, পারলাম না, কোনো দুঃখ নেই, আমি চেষ্টা করেছি পারি, কিন্তু আমি করলাম না, চেষ্টা করলাম না, পারলাম না। সো আমি বরাবরই হচ্ছে আসলে আমি নিজেকে মনে করি যে আমি ভীষণ পরিশ্রমী এবং ভীষণ অনেস্ট। সো আমার কাছে কখনো কোনো কাজকে ছোট মনে হয়, এটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে আজ পর্যন্ত। যে আমি 20 টাকা করে ছবি তুলতাম, বা এই যে এখন আমি যা করছি, আমার কাছে কখনো কোনো দিন কোনো কাজ ছোট মনে হয়। সো আমার কাছে মনে হয় যে আশেপাশে কিছু মানুষের মিশ্র প্রতিক্রিয়া ছিল। আমার অনুপ্রেরণাটা আসলে ওই না শব্দটাই ছিল। আমি যেখানে না শুনতাম সেটা আমার করতে আরো বেশি ভালো লাগতো। এই মুহূর্তে আমার খুব ভালো লাগছে যে আপনার সাথে আমি বসে কথা বলতে পারছি, কারণ এটা আমি কিছু শিখলাম আর কি, যে এখান থেকে আমি কিছু শিক্ষা নিতে পারবো। আর যেটা হচ্ছে যে আমরা জানি যে আপনি পাঠশালা থেকে একটা করেছিলেন, কোর্স করেছিলেন প্রফেশনাল ফটোগ্রাফির উপরে, কিন্তু মূলত তার আগে থেকেই আপনি বিভিন্ন পত্রিকাতে কন্ট্রিবিউটর হিসেবে ছবি দিতেন। এবং আমরা জানি যে আপনার একটা স্বপ্নই ছিল যে পত্রিকায় নিজের ছবি ছাপা হতে দেখা। তো এই এটা বলেন যে এই যে এখান থেকে বিভিন্ন পত্রিকা থেকে যে আপনি কাজ শুরু করলেন, ওইখানে কিভাবে শুরুটা হলো? সো আমি ফটোগ্রাফার হওয়ার জন্য আমি ওই কমার্শিয়াল কাজটা শুরু করলাম, রাইট, যে 20 টাকা করে ছবি তুলছি। আমার স্বপ্ন ছিল যে পত্রিকা ছবি নিতে নাম সাথে হতে ছবি প্রিতরেজা। মজার বিষয় হচ্ছে প্রিতরেজা কিন্তু আমার সার্টিফিকেট নেই না, সে আরেক গল্প, সে আরেক গল্প। তো আমার
আমার স্বপ্ন ছিল আমি পত্রিকায় আমার ছবি দিতে নাম ছাপার ভিতরে, কিন্তু সেটা হওয়ার জন্য আমাকে আলোকচিত্রী হতে হবে। সো আলোকচিত্রী হওয়ার জন্য তো আমাকে আসলে ফটোগ্রাফি শিখতে হবে বা আমাকে আসলে একটা ক্যামেরা দরকার। সো আমি ওইভাবে করে যখন 20টা করে ছবি তুলছিলাম, এর মধ্যে একটা দুটা মানুষের হয়তো আমার ছবি তোলাটা ভালো লেগেছে, তিনি বললো আচ্ছা আমার একটা বাসায় একটা ইভেন্ট আছে বা আমার একটা বিয়ের প্রোগ্রাম আছে, আপনি করবেন কিনা। ওই প্রথম আমি আসলে যে 20 টাকা থেকে 500 টাকা রোলে ছবি তুলতে গেলাম। সো আমি বলছি যে এই অঙ্কগুলো এই জন্য বলছি কারণ আমি খুব ছোট থেকে বড় হয়েছি এবং আমি আসলে ওই সবগুলো জিনিসের প্রতি খুব কৃতজ্ঞ, না হলে তো আমার আজকে এখানে আসা হতো না। সো আমি যখন এটা করছিলাম তখন আমি একটা ল্যাবে ছবি প্রিন্ট করতাম। আমি পাঠশালা চিনতাম না, আমি আমাকে ফটোগ্রাফি আমার পত্রিকা চাকরি করার জন্য আমি আসলে রাস্তা হচ্ছিলাম যে কীভাবে এটা হতে পারে। এর মধ্যে একদিন আমি মাস্টার জাপান কালার নামে এলিভেটরে একটা ল্যাব আছে, ওখানে ছবি প্রিন্ট করতাম। একদিন দেখলাম যে একটা মানুষ একটা ফটোগ্রাফার তার ছবি প্রিন্ট করে দিচ্ছে, একটু আলো ছায়ার খেলা, একটু আধারি। আমি তো ঠিকই দেবে ছবি তুলতে পারি না, আমি তো ফটোগ্রাফি কিন্তু শিখি নাই ওভাবে, এবং কিন্তু আমি প্রফেশনাল ফটোগ্রাফার, আমি ছবি তুলে পাচ্ছি কারণ আমার আসলে সামনে ছিল, মনোবলটা ছিল, অ্যাটিটিউডটা ছিল। সো তখন আমি বুঝলাম যে আসলে আমাকে আসলে ফটোগ্রাফিটা শিখতে হবে, জানতে হবে। তখন আমি আসলে পাঠশালার সাথে সম্পৃক্ত হই। তখন আমি ওই যে ল্যাবের ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, আচ্ছা উনি কোথা থেকে ফটোগ্রাফি শিখছেন, উনি কি বিদেশ থেকে ফটোগ্রাফি শিখে আসছে, উনি কিভাবে ছবি তুলতে পারে? তখন আমাকে বললো না, উনি যে পাঠশালা নামে ইনস্টিটিউট আছে ওখান থেকে ফটোগ্রাফি শিখেছে। তারপর আমি ওখানে ফটোগ্রাফিটা শিখতে। এর মধ্যে মজার বিষয় হচ্ছে আমি তো পত্রিকাতে কাজ করতে হবে জানি, এটা তো আমার স্বপ্ন, কিন্তু আমি কোনো ওয়ে আউট খুঁজে পাচ্ছিলাম না। এর মধ্যে আমি সাহস করে একদিন করলাম কি যে ডেইলি স্টারে একটা ম্যাগাজিন বেরোতো ক্যাম্পাস নামে। তারপর আমি একদিন করলাম কি, আমি দুম করে একদিন ডেইলি স্টারে চলে গেলাম, গিয়ে আমি নিচে বললাম কি আমার তো ওই এডিটর উনি আমাকে কল করছে। তখন ভাবছে যে ব্যস্ত তো সবাই কল করতে, ঠিক আছে আমি ওনার রুমে গেলাম। উনি বললো আপনি কে? আমি বললাম আমার ফ্রি, আমি ছবি তুলি, এটা আমার কাজ, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আপনি যে ক্যাম্পাসে একটা ম্যাগাজিন বের করছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে একজন আলোচক হিসেবে কি আমি আপনাকে আরো বেটার ছবিটা দিতে পারবো না? বা আপনি বললেন এখন একটা ইভেন্ট করতে, আমি তো সবার আগে সার্ভিসটা দিতে পারবো। উনি খুব অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলেন। তারপর আমি বললাম যে আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেখতে পারেন। তখন উনি আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিল। সো এইভাবে আমি ডেইলি স্টের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। একদিন আমার তখন ডেইলি স্টের থেকে কন্ট্রিবিউট করছি, কিন্তু আমার তো সে একটা জব দরকার, বা আমি আরো ভালো করে কিছু করতে চাই, আরো সম্পৃক্ত হতে চাই পত্রিকার সাথে। কি করবো? সবাই ভাবে আমার কাছে অনেক মামা চাচা আছে, কারণ আমি ইত্তেফাকে কাজ করেছি, ডেইলি স্টের কাজ করেছি। আমি ঠিক একই জিনিসটা ইত্তেফাকে করলাম। আমার এখনো মনে আছে, আমি নিজে গিয়ে বললাম যে ফিচার এডিটর আমাকে দেখা করতে বলছে, কল করছে। আমি চলে গেলাম, আমি ওনার রুমে গিয়ে বললাম যে আমি বৃদ্ধ, আমি ছবি তুলি, এমন করছি, আমি আমাকে একটা অ্যাসাইনমেন্ট। আবারও সেই খুব অবাক হওয়ার বলা কিভাবে সম্ভব, কারণ আমার হচ্ছে কি যে কেন আসলে এই জিনিসটা আমার মধ্যে কাজ করছে। আমার খুব স্বপ্ন ছিল, খুব ইচ্ছা ছিল, আমি আসলে সুযোগ চেয়েছি। হ্যাঁ, যে কোনো মূল্যে আসলে সুযোগ চাই। কারণ আমি অনেককেই বলেছি ভাই আমাকে একটু কোনোভাবে একটু পত্রিকার এই বিষয়ে দেখা করা যায়, বা কোনোভাবে একটা এর সাথে দেখা করে। আমি দেখতাম যে মানুষজন আসলে কেন যেন হেল্প করতাম। আমি ওই দিন কম করেছিলাম যে আমার কাউকে দরকার নেই, আমার যদি পরিশ্রম করে ইচ্ছা থাকে, আমি যদি সৎ হই, আমি যদি উদ্যমী হই, আমি ভীষণ সাহসী। তো আমি আসলে আমি চেষ্টা করেছি, চেষ্টা করতে তো কোনো দোষ নেই। ধরেন আমি ইত্তেফাকের এডিটরের সাথে দেখা করতে পারলাম না, তাহলে তো কি আমার এত বছর পরে সে দুঃখটা থাকতো না, ইস তখন যদি আমি দেখাটা করতাম হয়তো আজকে জীবনটা অন্যরকম হতে পারতাম। তো আমি সবসময় আসলে আমার হাফ চান্সটাকে আমি ফুল চান্স হিসেবে নেওয়ার চেষ্টা করেছি। ওভাবে করে আসলে আমি অল দ্য ওয়ে ব্লেসড, আমি আসলে কানেক্টেড হয়ে গেলাম। তারপর ওই একবার যে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে আমাকে পেছনের দিকে তাকাতে হয়। তো আপনি এই যে মানে একজনের ছবি দেখে আপনার ভালো লাগলো, সেটা আপনি খোঁজ নিয়ে পাঠশালায় গেলেন। তো আপনার কি মনে হয় যে একজন প্রফেশনাল ফটোগ্রাফার হতে গেলে মানে এই যে ইনস্টিটিউশনাল যে স্কিলসগুলো জানার বা ওইভাবে কোনো অর্গানাইজেশন থেকে ট্রেনিং নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন, যে এটা কেমন এটা খুব জরুরি যে আলোকচিত্রী হিসেবে আমি আসলে কি করতে চাই। ধরুন আপনি যদি সত্যি আলোকচিত্রী হন তাহলে ব্যাপারটা একরকম, কিন্তু এটা যদি আপনার মূল পেশা হয়, একটা পড়ালেখা শিখে আসা উচিত। এটা হয় কি, ধরুন পরবর্তীতে যেহেতু আমি কিছু ম্যাগাজিনের সাথে ফটো এডিটর হিসেবে সংযুক্ত ছিলাম হয়তো, সো আমি যখন আসলে একজন এডিটরের সাথে কথা বলছি, একটা হলো যে আমি ছবি তুলতে পারি, আমি ফটো সাংবাদিক, রাইট, বা আমি ফটো জার্নালিস্ট। আর হচ্ছে এই বিষয়টা নিয়ে আমি পড়াশোনা করেছি। তো এতে হয় কি যে আমার ভাবনা চিন্তার জায়গায় পরিবর্তন আসে। আর আমি কখনো আসলে বরাবরই চেয়েছি এমন কিছু একটা করতে যেটা হয়তো ভিন্ন হবে। সো এই পড়াশোনাটা থাকলে হয় কি, এটা আমাকে আরো উদ্যমী হতে সাহায্য করে, এটা আমাকে আরো ভালোভাবে আমাকে তৈরি হতে সাহায্য করে। মোদ্দা কথাটা হচ্ছে আসলে কনফিডেন্স। আপনি খেয়াল করে দেখুন, আপনি যখন একটা জিনিস, যেমন আমরা হয়তো হয়েছে কি যে পাঠশালার পড়াশোনা করার কারণে আমাদের কনফিডেন্সটা গ্রো করেছে। এবং আমি পাঠশালার কাছেও কৃতজ্ঞ, যে কারণ যে মানুষগুলোকে হয়তো আমরা সবসময় অনলাইন বা গুগলে দেখতাম, রঘুরের মতো মানুষকে আমরা পাঠশালায় দেখেছি। এবং আমার কাছে মনে হচ্ছে পাঠশালা নিঃসন্দেহে আমাদের অনেক সাধারণ মানুষের জীবনটাকে অনেকভাবে পরিপূর্ণ করেছে। হ্যাঁ, মানে অনেক সময় তো এটা
হয় যে আমরা যাদের কথা সবসময় শুনছি তাদেরকে সামনাসামনি দেখা বা তাদের সাথে সরাসরি কাজ করলে একটা কনফিডেন্স চলে আসে, আত্মবিশ্বাস চলে সেটা আসে। একটা ব্যাপার। আরেকটা ব্যাপার দেখুন, এখন এখনকার ছেলে মেয়েকে খুব হিংসে হয়, মানে এভাবে বলছি মানে আমার যে অনেক বয়স তা না, কিন্তু আমি বলছি যে এখন কিন্তু যে কেউ চাইলে একটা মিডিয়া স্টাডিজ করতে পারে। হ্যাঁ, আমার সময় মনে আছে আমি তখন জাহাঙ্গীরনগরে নাট্যকলা করতে চাইলাম। আমার বাবা বললো ওটা কম্বল নিয়ে বের হয়ে যাবে, নাট্যকলা করবে, নাটক বানাবে। সো আমি বলছি যে এখন এক ধরনের একটা পরিবর্তন এসেছে, রাইট? হ্যাঁ। কেউ যদি জার্নালিজম করতে চায় বা মিডিয়া স্টাডিজ করতে চায়, ইনফ্যাক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আপনি এখন নাট্যকলার পাশাপাশি ফটোগ্রাফিটা সংযুক্ত করেছে গত বছর বা এই বছর। সো এটা হয় কি যে পাঠশালাটা তখন আমাদের জন্য একমাত্র আলো ছিল, এখন অনেকগুলি আলো আছে হয়তো। সো সেই কারণে পাঠশালার কাছে একটা কৃতজ্ঞতা যে আসলে পাঠশালা হেল্প করেছিল আসলে নিজেকে আরেকটু করে অন্য একটা জায়গায় যাওয়ার জন্য, দাঁড় করানোর মতো একটা শক্তি সঞ্চয় করতে ভীষণ। পেরেছিলেন ওইখান থেকে। তো এ তো গেল আপনার পত্রিকায় কন্ট্রিবিউটর হওয়ার গল্প, কিন্তু আমরা জানি যে ম্যাগাজিনে, বিভিন্ন ম্যাগাজিনে আপনি কিন্তু ফটো এডিটর হিসেবে কাজ করেছেন। তো মানে এই যে এটা নিশ্চয়ই আরো পরের কথা, এটা আরো পরের কথা, এটা অনেক মানে পরের কথা। যখন আপনি নিজেকে আমরা যেটা জানি যে বাংলাদেশে আপনাকে আসলে ওয়েডিং ফটোগ্রাফি, যেটা সে ওয়েডিং ফটোগ্রাফির জনক হিসেবে ধরা হয় সবাই বলে, বা আপনি হচ্ছেন আসলে দেশ বিখ্যাত বললে ভুল হবে, এখন আপনি মোটামুটি দেশের বাইরেও একটা সুনাম অর্জন করেছেন, অনেক ভালো একটা অবস্থানে চলে গেছেন। তো এই যে ওয়েডিং ফটোগ্রাফি, এটা কিভাবে শুরু করলেন? সো ইউ আর সো কাইন্ড উইথ ইউর ওয়ার্ডস, মানে আপনি যে শব্দগুলো ব্যবহার করেছেন আমি থ্যাংক ইউ, ইটস অ্যান অনার। কিন্তু আমি জাস্ট নিজেকে উভয় করতে চাই, হয়তো আমি আধুনিক ফটোগ্রাফিটা বললে হতে পারে। সো ফটোগ্রাফিটা তো আসলে ওয়েডিং ফটোগ্রাফিটা আমাদের এখানে অনেকেই করেছে। সো আমি যখন পাঠশালায় পড়ছিলাম, সো আমি কিন্তু তখন পত্রিকাতে কাজ করছি। আমি তখন নিউ এজ ইত্তেফাক কাজ করলাম কিছুদিন, তারপর আমি নিউ এজ স্টাফ, আমি কিন্তু ওয়েস্ট বোর্ডের আন্ডারে ছিলাম। সো আমাকে নিয়ে সবার খুব দুঃখ যে আপনি এত ভালো বুঝেন, এত ভালো ছবি তোলেন, আপনার এই মানে বিয়ের ছবি তোলার দরকারটা কি? মানে আমি নিশ্চয়ই, আমি আজকে যদি পত্রিকা জব করতাম আমি নিশ্চয়ই টেবিলে চিপ হয়তো ফটোগ্রাফি হয়তো হয়ে যেতে পারতাম হয়তো। সো সবাই খুব দুঃখ করে বলতো, ইনফ্যাক্ট আমার পাঠশালাতে আমার বন্ধুরা বলতো এই ছেলেটা ছবি ভালো বুঝছে, সবকিছু ভালো বুঝে, বিয়ে করে ছেলেটা নষ্ট হয়ে গেল। কেন আসলে আমি ওয়েডিং ফটোগ্রাফি হতে চাই? আমি কিন্তু ওয়েডিং ফটোগ্রাফি হতে চাইনি। আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। আমার এই জীবনে আজ পর্যন্ত যদি একটা মানুষ আমার জীবনে কোনো ভূমিকা রেখে থাকে, আমি সবসময় তাকে কৃতজ্ঞতাতে স্মরণ করতে চাই। সো আমি যখন ফটোগ্রাফিটা করলাম এবং আমি পাঠশালায় গেলাম বা পত্রিকার চাকরিটা করছি, একদম অনেস্টলি যদি বলি, পত্রিকার চাকরিটা আমাকে নাম ধাম দিচ্ছিল, কিন্তু আসলে অনেস্টলি বললে ফটোগ্রাফিটা ফিল্ডের যুগে এত এক্সপেন্সিভ ছিল, আমার আসলে একটা আর্নিং সোর্স দরকার ছিল, যেটাতে আসলে আমি আমার ফটোগ্রাফার হিসেবে স্বপ্নটা পূরণ হবে। কারণ আমি আসলে লেখাপড়া করতে চাইতাম, বিদেশে গিয়ে ওয়ার্কশপ করতে চাইতাম, এটা সেটা করতে চাইতাম, বা ক্যামেরা অপারেশন। সো তখন আমি আসলে ওয়েডিংটা করতাম আমার সিনিয়রদের দেখা দেখি যে আচ্ছা হ্যাঁ ওয়েডিংটা করলে পয়সা এসে সেটা দিয়ে আমরা সার্ভাইভ করছি, এবং আমার পার্সোনাল ফটোগ্রাফির খরচ জোগানো, নিজের ব্যক্তিগত লাইফ সবকিছু মিলে। কিন্তু একটা সময় গিয়ে খেয়াল করলাম যে কাজটা করতে আমার খারাপ লাগছে না। প্রথম দিকে কিন্তু একদমই ভালো লাগতো না, মানে ওয়েডিং এর ছবি তোলা এটা আসলে খুব পরিশ্রমের কাজ। কারণ একটা পত্রিকা ছবি ছাপা হলে হয় কি, 10টা মানুষ ভালো বলে, নিজের কাছে আনন্দ হয়। ওয়েডিং এর কাজটা ইজ কাইন্ড অফ থিংলেস জব আমাদের দেশে ছিল। এবং ভালো লাগছিল একটা বিষয়, আরেকটা বিষয় ছিল আশেপাশের মানুষগুলা খুব বাঁকাভাবে দেখছিল এবং খুব কথা বলছিল, খুব ক্লিন করছিল। ব্যাপারটা খুব খারাপ লাগতো যে কেন একটা পেশা কিভাবে খারাপভাবে দেখা হচ্ছে, বা কেন এটা একটা ভালো পেশা হতে পারে না। কারণ আমার বিষয়টা কি, ওয়েডিং ফটোগ্রাফি না থাকলে আমি সত্যি কথা বলছি আমি আজকে ফটোগ্রাফার হতে পারতাম, আমি অন্য একটা পেশা হতে চলে যেতাম। কারণ সার্ভাইভ করার জায়গাটা থেকে, কারণ আমি যে সময়টা কথা বলছি 10-12 বছর আগে, এটা কঠিন ছিল, এটা কঠিন ছিল, সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি। তো তখন আমি ওয়েডিংটা করতাম, কিন্তু আমার আশেপাশের মানুষজনের এই ধরনের ওই যে না বোধক আচরণটা আমাকে কেন যেন করে মনে হয়ে যাচ্ছে এটা একটা পেশা হতে পারে কিনা, একটু ভেবে দেখি না। কারণ ওই যে কৃতজ্ঞতা বোধ, ওয়েডিং ফটোগ্রাফি না থাকলে আমি টাকা আর্ন করছি কিন্তু ওয়েডিং ফটোগ্রাফি থেকে, কিন্তু আমি এটাকে সম্মানজনক জায়গায় বলছি না। ধরুন খুব অদ্ভুত ব্যাপার, আমি যদি কোথাও গিয়ে বলি যে আমি এই পত্রিকা থেকে এসেছি, আপনি ফটো জার্নালিস্ট, মানে সবাই খুব রেসপেক্ট দিয়ে দেখছি। কোথাও গিয়ে যদি বলতাম যে আমি ওয়েডিং ফটোগ্রাফি করছি বা ওয়েডিং ফটোগ্রাফি করতে চাই, মানে এই পরিবর্তনটা না খুব খুব খারাপ লাগতো একটা সময়। কয়েকটা কথা বলি, আমার একটা কাজিন একবার ইভেন্টে গিয়ে আমার সাথে হ্যান্ডশেক করতে চাইলো না, কারণ হচ্ছে ও ইনভাইটেড গেস্ট ছিল আর আমি একজন ওয়েডিং ফটোগ্রাফার ছিলাম। কোনো একটা পত্রিকা থেকে আমাকে শোকজ পর্যন্ত করা হয়েছে যে কেন আসলে আমি ওয়েডিং ফটোগ্রাফিটা করছি। শ্রদ্ধা রেখে বলছি সবার প্রতি। আমি বিয়ে করতে চাচ্ছিলাম, আমার বিয়েতেও আমার পেশাটা একটা বাধা হয়েছিল, কেউ রাজি ছিল না কেন আমি ওয়েডিং ফটোগ্রাফি করি, এ তো কোনোভাবে হবে না, পত্রিকার চাকরি পর্যন্ত বানা যায়। এই কথাগুলো এই জন্য বলছি যে
এই বাধাগুলির কারণে আমার মনে হলো যে এটা একটা সম্মানজনক পেশা হতে পারে কিনা। এখন এটাকে যদি একটা সম্মানজনক জায়গায় নিতে হয় তাহলে তো আমাকে কাজ করতে হবে, আমি শুধু মুখে মুখে বললে তো হবে না। তখন আমি চিন্তা করলাম যে প্রথম কথা হচ্ছে আমাকে নিজেকে তৈরি করতে হবে। সেটার জন্য আমি ফটোগ্রাফি শিখলাম। আমি পাঠশালাতে 3 বছরের ফটোগ্রাফি গ্রাজুয়েশন করলাম। আমি দীর্ঘদিন পত্রপত্রিকায় চাকরি করে আমাকে আরেকটু শানিত করলাম। সো এটার পাশাপাশি আমি ওয়েডিং ফটোগ্রাফিটাকে চর্চা করতে লাগলাম এবং আমি চেষ্টা করলাম যে কেন মানুষ ওয়েডিং ফটোগ্রাফিটাকে ভালোবেসে যদি নিচ্ছে না, তাহলে আমার কিছু ভালো কাজ দরকার। তখন আমি এই যে পাঠশালার ফটোগ্রাফি জ্ঞান, পত্রিকাতে এত বছরের কাজের অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে আমি আমার ছবির মাধ্যমে এক ধরনের গল্প বলার চেষ্টা করলাম, যে গল্পটা হয়তো ভিন্ন কিছু হতে পারে কিনা। তখন ভাবলাম যে ছবি তো তুললাম, মানুষজন কিন্তু দেখা যাবে আমার ছবি, ফেসবুকে তো তখন অত প্রচলন ছিল না। ভাবলাম যে একটা এক্সিবিশন করে ফেলি। এখন এক্সিবিশন তো করবো, কিন্তু অনেক হলে গেলাম, হল রাজি না। মানে বিয়ে নিয়ে এক্সিবিশন করলে যদি ওদের হলের জাত কমে যায়, সো এক্সিবিশন করার জন্য পারমিশন পাচ্ছিলাম না। অনেক ধন্যবাদ আলম ভাইকে ধরে আমি রিক রাজি করলাম যে হ্যাঁ আমার গ্যালারিতে একটা এক্সিবিশন। খুবই দুঃখজনক ব্যাপার, একটা এক্সিবিশন করতে হলে আপনি জানেন একটু পৃষ্ঠপোষকতার প্রয়োজন আছে, একটু ছবি বাঁধিয়ে করতে, ফ্রেম করতে একটু টাকা পয়সা লাগবে। সো আলটিমেটলি যেটা হলো যে আমি কোনো স্পন্সর পাচ্ছিলাম না। আমি কাউকে গিয়ে বললাম যে ভাই আমি একটা ওয়েডিং ফটোগ্রাফি করে এক্সিবিশন করবো, অনেকটা দূর দূর ঘুরে দাঁড়িয়ে দিত আসলে। খুব কষ্ট লাগলো যে এটা কেন হতে পারে এবং আমার মনের মধ্যে একটা বদ্ধ পরিকল্পনা ছিল যে আমি এটা করবোই। আরো মজার বিষয় হচ্ছে ফিতা কাটার জন্য লোক রাজি হচ্ছিল। ধরুন আমি কোনো একজনকে নাম বললো, কি বলো ভাই আমি একটা এক্সিবিশন করবো ওয়েডিং ফটোগ্রাফি, আপনি কি এটা একটু যদি আপনি উদ্বোধন করতেন। কেউ তো না বলে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ডিরেক্টলি ইনডিরেক্টলি ব্যাপারটা আসলে হচ্ছিল না। হয়তো ব্যস্ততা দেখাচ্ছেন, এটা দেখাচ্ছে, কিন্তু আমি গল্পটা বুঝতে পারছিলাম যে এটা একটা সম্মানজনক পেশা না। বাংলাদেশে ওয়েডিং ফটোগ্রাফিটা একটা সম্মানজনক পেশা না, কেউ এটার সাথে আসলে নামটা জড়াতে চায় না। তো এই যে মানে এইরকম একটা খুবই নেগেটিভ একটা ইয়ে ছিল, কিন্তু আপনি যেটা বলেছেন যে নেগেটিভিটি আপনাকে আরো বেশি শক্তি সঞ্চয় করতে সাহায্য করেছে। তো সেই জায়গা থেকে যে আপনি বের হয়ে গেলেন, তো এই যে ওই সময়টা যখন আপনি আধুনিক ওয়েডিং ফটোগ্রাফি, যেটা মানে আসলে ওয়েডিং ফটোগ্রাফি বলতে প্রফেশনাল জায়গা থেকে তো আপনি মানে প্রথম আপনি হয়তো শুরু করলেন যে হ্যাঁ এটাতে একটু সোজা বাংলা বলতে গেলে একটু জাতে উঠাতে হবে এই কাজটাকে। তো এই যে এই ইয়েটা নিয়ে মানে উদ্দেশ্যটা নিয়ে আপনি নেমে গেলেন, এইটার পরে যেটা বলে যে ওটা তো একটা আসলে আপনি মনে হয় 10 থেকে 12 বছর আগের কথা বলছেন, বা তারও আগে হতে পারে 15 বছর আগে। তো ওই সময় যে এই যে চ্যালেঞ্জগুলো ফেস করেছিলেন, আর এখন এই 15 বছর পরে এই যে ওয়েডিং ফটোগ্রাফিকে একটা ইন্ডাস্ট্রি হিসেবে বাংলাদেশে গড়ে উঠছে, তো এখন মানে আপনি কিভাবে দেখছেন যে এই চ্যালেঞ্জেস গুলো ওই সময় যেমন ছিল, এখন এটার ইয়েটা কেমন? আমি বিনীতভাবে আসলে বলতে চাই যে এটা আসলে আমি আমার যে একার প্রচেষ্টায় কোনো কিছু হয়েছে তা না। আমরা কিছু মানুষ হয়তো চেষ্টা করেছি, আমি হয়তো তাদের মধ্যে একজন, আমি হয়তো কিছু ইনিশিয়েটিভ নিয়েছি, আরো কিছু মানুষ মিলে আমরা ব্যাপারটাকে একটা ভালো জায়গায় আনতে পেরেছি। মোদ্দা কথা হচ্ছে যে এই ফটোগ্রাফিটা এখন আর কোথাও গিয়ে যদি বলি আমি একজন ওয়েডিং ফটোগ্রাফার, মানুষের পচা করে তাকায় না বা পচা করে বাঁকার চোখেও তাকায় না, এইটা এক ধরনের ভালো লাগা। আমি মিলিতভাবে শুধু বলার চেষ্টা করেছি যে ওয়েডিং ফটোগ্রাফি একটা সম্মানজনক পেশা হতে পারে কিনা, কিন্তু সেটার জন্য আসলে নিজেকে তৈরি করার পাশাপাশি আমাকে একটা ভিন্ন সবসময় আসলে এটা আমার কাছে একটা যুদ্ধের মতো, সবসময় নিজেকে আসলে প্রস্তুত রাখতে হয়েছে যেন হ্যাঁ আমি কোয়ালিটিতে যেন কোনোভাবে ছাড় দিতে না পারি। এই কথার সূত্র ধরে একটু করে তারেক মাসুদকে স্মরণ করতে চাই, কারণ তারেক মাসুদকে একদিন অ্যাসাইনমেন্টের সময় তারেক মাসুদ কে বলছিলাম যে ভাই আমার একটা এক্সিবিশনের জন্য যদি কাউকে পাচ্ছি না, ফিতে রাখবেন আপনি যদি আমার সাথে থাকতেন। তারেক ভাই ওয়াজ দ্য পারসন, উনি বলেছিলেন যে আমি তোমার সাথে আছি, আমি ফিতে কাটতে দেবো। আমি কৃতজ্ঞতা তাকে স্মরণ করছি। এরপর ধীরে ধীরে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ উনি সেই দিন এরকম উদারতা না দেখালে হয়তো মানে আপনি যেটা বলেছেন আপনার জার্নিটা অন্যরকম হতে পারতো। সো ওখান থেকে এসে এখন তো ডেফিনেটলি খুব ভালো লাগে, কারণ খেয়াল করে দেখুন যে আসলে প্রথম কথা হচ্ছে কোনো কাজই ছোট না। 2 নম্বর বিষয় হচ্ছে যে এই বাংলাদেশে আপনি অবাক হয়ে যাবেন এত আলোকচিত্রী আছে যারা শুধুমাত্র ওয়েডিংটাই তাদের মূল পেশা বা এটাই তাদের মূল জীবিকা, কিন্তু যেহেতু এটা একটা সম্মানজনক পেশা হিসেবে স্বীকৃত ছিল না, এটা বলতে হয়তো লজ্জা পেত বা আমরা এটাকে আসলে কোনোভাবেই কনসিডার করতাম না, সে জায়গা থেকে বের হয়ে এসে এখন এটাকে একটা মোটামুটি একটা ভালো জায়গায় আসছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এখন অনেক বিবিএ এমবিএ করা তরুণরাও কিন্তু আপনার এখন ফটোগ্রাফিতে আসছে, ওয়েডিং ফটোগ্রাফার হিসেবে আছে। সো সেটা নিঃসন্দেহে আমার জন্য একটা আনন্দের বিষয়। এবং আপনাকে এই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি, কারণ এখন আমরা যেটা জানি যে ওয়েডিং ফটোগ্রাফি আসলে একটা শিল্প হিসেবে বাংলাদেশে স্বীকৃতি লাভ করেছে। তো আমার মনে হয় যে এটা অনেকটাই মানে আপনার এটা প্রাপ্তি, এবং এই কারণেই সম্ভবত আপনাকে আধুনিক ওয়েডিং ফটোগ্রাফির জনক বলা হচ্ছে। তো
এই যে আপনি এই চ্যালেঞ্জেস যেগুলো ফেস করে এসেছেন, এই কথাগুলো বললেন, তো সেটা পরে আস্তে আস্তে আপনি এগুলো সব ওভারকাম করলেন এবং এই ওয়েডিং ফটোগ্রাফিটাকে একটা শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করলেন। তো এটা নিশ্চয়ই আপনার কোনো ইয়ে কাজ করেছে যে কোন কোন অ্যাসপেক্টগুলো আপনি ফলো করেছেন, বা কোন ধরনের এই যে স্টোরি টেলিং যেটা বললেন, যে ছবির মধ্যে গল্প বলা, তো এই যে ছবির মধ্যে আপনি একটা বিয়ের গল্প বলছেন, এটা কিন্তু অনেক ক্রিয়েটিভিটির একটা কাজ। তো এই জিনিসগুলো আপনি কিভাবে তখন করেছেন, যে আর ইম্পর্টেন্ট কি যে এটা যেহেতু একটা কমার্শিয়াল কাজ, যখন আমরা আসলে একটা ছবি তুলি, সো আমি আসলে একটা মানুষের চাহিদা পূরণ করছি। সো আমি বরাবরই কোনো একটা ওয়েডিং কাপড় করলে আমি 100টা ছবির মধ্যে 90টা ছবি আমার ক্লায়েন্টের জন্য তুলতাম, চকচকে ফর্সা, যেন ক্লায়েন্ট পছন্দ করে। 10টা ছবি আমি সবসময় আমার জন্য তুলতাম। এই 10টা ছবি হয়তো পেছন থেকে ঠিক মতো তার চেহারা বোঝা যায় না, কিন্তু হয়তো স্ট্রেট, যেহেতু আমি পত্রিকাতে কাজ করেছি, সো আমি যে 5W জানি, হুম, হোয়েন, হোয়ার, হাউ, ওই গল্পটা উঠে আসে কিনা, যে ছবিটা দেখে একটা গল্প বলে কিনা, একটা স্টোরি বলে কিনা। কেন আমাকে বলে দিতে হবে একটা ছবি দেখে যে এই বিয়েটা কিন্তু জাঁকজমকপূর্ণ ছিল? তার চাইতে আমি যদি এমন একটা ছবি তুলি যেটা দেখলেই মনে হয় যে হ্যাঁ, তাই তো এই বিয়েটা অনেক জাঁকজমকপূর্ণ ছিল, বা এখানে ওরা খুব মজা করেছিল, সো আমি আসলে গল্প বলার চেষ্টা করছিলাম। সে জায়গা থেকে আমার ছবিগুলো হয়তো একটু ভিন্ন হয়ে আসছিল, সেটা একটা চেষ্টা ছিল। আর ওই যে 10টা ছবি নিজের জন্য তুলতাম, প্রথম দিকে মানুষজন বলতো কি ছবি তুলেছেন পিছন থেকে, আমাকে তো ঠিক মতো দেখা যায় না। অদ্ভুতভাবে খেয়াল করলাম, কিছুদিন পর মানুষ বলছে এই যে আপনি পিছন থেকে একটা এত সুন্দর করে গল্প বলছেন, আমার ভীষণ ভালো লাগে, আপনি একটু আপনার মতো করে যদি আমাকে একটা গল্প তৈরি করে দেন। সো হয় কি, যে এটা আমি আমার তরুণ বন্ধুদেরকেও বলি, যে যখনই আপনি কোনো কিছু করতে যাবেন, আমার মনে হয় সামগ্রিক পরিস্থিতি একটু চিন্তা করার প্রয়োজন। এটা তো ধরুন এক ধরনের কমার্শিয়াল ওয়ার্ক, রাইট? আমি যদি শুধুমাত্র আমার আর্ট ওয়ার্কটাকে এখানে পুশ করি যে না এটাই করতে হবে, সব ছবি ব্ল্যাক এন্ড হোয়াইট নিতে হবে, তাহলে কিন্তু আমি একটা জায়গায় পৌঁছাতে পারবো না। আমাকে তাদের মনের মধ্যে পৌঁছাতে হবে, আমার কিছু এক্সপেরিমেন্টও করতে হবে, কিছুটা ইনোভেশন আনতে। সো ওভাবে করতে করতে একটা সময় গিয়ে এসে এখন আর মানুষ বলে না যে আমাকে এরকম একটা ছবি দেন, এখন মানুষ বলে যে আপনি আপনার মতো করে যদি আমাকে একটা গল্প তৈরি করে দেন। সো এইভাবে আস্তে আস্তে করে ডেভেলপ হচ্ছে, এবং এখন আপনি জানেন যে অনেক তরুণ প্রজন্মের আরো ভালো ভালো ফটোগ্রাফাররা আসছেন, আমার সেই অনেক মেধাবী আলোকচিত্রীরা আসছেন, এবং আমি বিশ্বাস করি আসলে আমি থেকে আমরা হওয়াটা খুব প্রয়োজন। সো এই ব্যক্তি কেন্দ্রিকতা থেকে বের হয়ে এসে আমরা এখন চাইছি যে বাংলাদেশে আরো যারা আগ্রহী আছেন, আমরা সবাই মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি কিনা, কারণ আমি বিশ্বাস করি যে একা একা ইন্ডাস্ট্রি তৈরি হবে না। সো আমাদের সহযোগিতা দরকার, আরো মেধাবী মানুষজন দরকার, আমার থেকে আরো মেধাবী মানুষজনের এই জায়গাটা আসা প্রয়োজন, যেন আমরা একটা ইন্ডাস্ট্রি নিতে পারি। কারণ শুধুমাত্র যে বাংলাদেশে, আপনি খেয়াল করে দেখুন, আমরা কিন্তু বহির্বিশ্বে আমরা পোশাক রপ্তানি করে থাকি, শ্রম রপ্তানি করে থাকি। আপনি জেনে খুব খুশি হবেন যে আমরা আলোকচিত্রীরা কিন্তু এখন দেশের বাইরে অ্যাসাইনমেন্ট করছি। সো আমি যদি এভাবে আরো কিছু মানুষকে, আরো কিছু আলোকচিত্রীকে যদি আমি এই পেশার সাথে সম্পৃক্ত করতে পারি, এবং আমি যদি তাদেরকে এই ফিউচারটা দেখাতে পারি বা ড্রিমটাতে যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে কি এটা একটা বড় ইন্ডাস্ট্রি হবে না? আমরা কি এই কাজের মাধ্যমে বহির্বিশ্বে নিজের মানটা বা সুনামটা উজ্জ্বল করতে পারবো না? ধরুন আমি কিছুদিন আগে আমেরিকা থেকে অ্যাসাইনমেন্ট করে আসলাম, একটা সময় এরকম হবে যে বাংলাদেশে 100টা ফটোগ্রাফার থাকবে যারা একদম হরহামেশা যাবে অ্যাসাইনমেন্ট করতে, অ্যাসাইনমেন্ট করে আসবে। এই আমাদের যেভাবে পোশাক শিল্পে একটা রপ্তানি হয়, ভালো হয়, আমরা শ্রমবাজারে যেভাবে নাম করি, আমরা ক্রিকেটে যেভাবে নাম করি, বাংলাদেশে আলোকচিত্র শিল্প অনেক সমৃদ্ধ। আপনার যারা ফটো জার্নালিজম বা ডকুমেন্টারি করেছে এটা অনেক সমৃদ্ধ। আমরা এখন চেষ্টা করছি কমার্শিয়াল ফটোগ্রাফির এই জায়গা থেকে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট কমপ্লিট করতে পারি। হ্যাঁ, ইন্টারন্যাশনাল মার্কেটের কথায় আমার যেটা মনে হলো যে আপনি তো দেশের বাইরেও ইভেন ইউএস, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, এরকম অনেক যেসব দেশে আসলে ফটোগ্রাফিগুলোকে ওইভাবে সম্মানজনক পেশা হিসেবে দেখা হচ্ছে বা ইয়ে করা হচ্ছে, এটাকে কালচারগুলো এইভাবে গড়ে উঠছে, এইসব দেশেও আপনি নানা রকম ইভেন্টে অংশ নিয়েছেন এবং ফটোগ্রাফি করছেন। তো ওই এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে একটু শেয়ার করেন, কেমন মনে হচ্ছে আপনার এটা? সো আমার প্রথম ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট ছিল ব্যাংককে। একটা থাই মেয়ে ব্রাইড ছিল, থাই, আর ছেলে ইউকে থেকে ছিল, গ্রুম। সো আই ওয়াজ সো লাকি যে কোনো একভাবে আমার ওদের সাথে যুক্ত হয়। ওরা আমার ফেসবুকে কোনো একটা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট কোনো একটা জায়গায় আমার একটা ছবি দেখে আমাকে বলে। তো আমি যখন ওদেরকে পোর্টফোলিওটা করি, ওরা পছন্দ করে এবং ওরা আমাকে ইনভাইট করে যে ওদের ব্যাংককে ওয়েডিংটা কভার করতে। সো আমার প্রথম ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট, আমি খুব ভয়, খুব সন্তুষ্ট, কারণ কত দূর বা জানি, কতটুকু বা জ্ঞান, খুব সাহস করে হ্যাঁ বলে ফেললাম। অদ্ভুতভাবে খেয়াল করে দেখলাম এই বাংলাদেশ থেকে বেড়ে ওঠার কারণে আমরা কিন্তু আসলে ভয়ঙ্কর সাহসী। কেন বলতো? ধরুন আমি তো এখানে একটা ভাঙাচোরা ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি শিখেছি, বা একটা ভাঙাচোরা জায়গায় ছবিগুলো অভ্যস্ত। তো যখন আমি আসলে একটা বড় জায়গায় সুযোগ পাই,
তখনই আমি খেয়াল করছি আমি কিন্তু এখন প্রমাণ করতে পারি, কারণ আমরা তো আমাদের কনফিডেন্সটাই আসলে আমাদের অনেক কিছু। সো আমরা কিন্তু এমন না যে একটা ভালো ক্যামেরার উপর নির্ভরশীল, আমরা একটা ভাঙাচোরা ক্যামেরার উপর নির্ভরশীল হয়ে যদি এটা করতে পারি, যখন আমরা একটা ভালো পরিবেশে যাই তখন কিন্তু আমরা নিজেদেরকে প্রমাণ করতে পারি। সো ওখানে আমার এখনো মনে আছে, ব্রাইড আসলে আমাকে পছন্দ করতে দেখে উনি আমাকে অ্যাসাইনমেন্ট করেছিলেন, আর ছেলে পক্ষে থেকে আরো 4 জন ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার ছিল। সো ওরা যখন আসলে 4 জন মিলে যে কাজটা করছিলেন, আমি একা অনেক বেশি কাজ করছিলাম। কেন বলুন তো? ওই যে আমি পত্রিকায় চাকরি করতাম, আমাকে তো পত্রিকায় ছবি নিয়ে ঢুকতে হতো অফিসে, আমাকে তো কোনদিন না বলতে আমি শিখিনি যে আজকে বৃষ্টি ছিল, ছবি ভালো হয়নি, হরতালে এটা সমস্যা ছিল, তা তো না। আমি তো জানি যে ছবি নিতে হবে। বললেন যে বাংলাদেশে আমাদের আসলে অনেক সাহস নিয়ে কাজ করতে হয়, কারণ আমরা অনেক কি বলবো যে অনেক কিছুর অভাবের মধ্যে দিয়ে আমরা আমাদের কাজটা তৈরি করি। আমরা জাতি হিসেবে খুব সাহসী, উদ্যমী, পরিশ্রমী। সো ওখানে 4 জন ফটোগ্রাফার মিলে যা করছি আমি একাই তার চেয়ে বেশি করছি, কারণ ওই যে আমি ফাস্ট মুভ করতে পারি, আমি গল্প বলার ঢঙ্গে যেতে পারি। তো সবকিছু মিলে দিন শেষে আসলে কাজটা খুব ভালো ছিল। এরপর আসলে আমাকে পেছনে তাকাতে হয়নি, কারণ আপনি খেয়াল করে দেখতেন আপনার যখন একটা কাজ দাঁড়িয়ে যাবে, ধরুন আপনি ভালো লিখে চেষ্টা করছেন, একবার একটা ভালো লেখার রেফারেন্স যখন দাঁড়িয়ে যাবে তখন মানুষই আপনাকে কল করবে, আপনাকে কিছু করতে হবে। তো আপনাকে শুধু নিজের কাছে মনোযোগ দিয়ে করলে আসলে হবে। এইটাই তো, মানে এই যে এতগুলো বাইরের ইভেন্ট কভার করছেন, ফটোগ্রাফি এটা দেশে করছেন, তো এইরকম কোনো মজার কোনো গল্প আছে কিনা যেটা আপনি শেয়ার করতে চান, যেটা আপনার এখনো মনে পড়লে নিজেরই হাসি পায় বা খুব মজা লাগে? আমি সিঙ্গাপুরে একটা শুট করছিলাম। সো দেশের বাইরে শুট করার মজা হলো কি যে বিভিন্ন লোকেশনে শুট করা যায়, এবং এটা খুব ইউজড। ধরেন আমি নিউ ইয়র্কে যদি এখন টাইম স্কয়ার সামনে ছবি তুলি, নোবডি উইল কেয়ার, কিন্তু এখানে আসলে অনেক সময় আমরা রাস্তাঘাটে ছবি তুলতে পারি। তো সিঙ্গাপুরে ছবি তুলছিলাম, ছবি ঢুকতে যেটা হয়েছে, আমি ছবি একদম মধ্যে ঢুকে গিয়েছিলাম অ্যাসাইনমেন্টের মধ্যে। সো আমার দুপাশে দুটো ক্যামেরা ছিল, আমার এখনো মনে আছে একটা ওয়াইড লেন্স ছিল। সো ওয়াইড লেন্সটা দিয়ে আমি ছবি তুলছিলাম একদম লো গ্রাউন্ড হয়ে বসে। আমি যখন উঠে দাঁড়াচ্ছিলাম আমার খেয়াল ছিল না, আমার ফিতাটা গলায় ছিল না। সো আমি যখন উঠলাম আমার লেন্সটা পড়ে ভেঙে গেল। সো সিঙ্গাপুরের মধ্যে একটা জায়গায় আমার ওয়াইড লেন্সটা খুব জরুরি, কারণ আমরা খুব সুন্দর একটা প্যাসেজে গিয়েছিলাম, ওখানে আমার ওয়াইড লেন্সই ব্যবহার করে ছবি তুলতে হবে। সো ওইটা মনে করলে এখন হাসিও পাই, খুব দুঃখ পাই, কিন্তু আমি কি করেছিলাম জানেন? সো যেহেতু আমার ওখানে ওয়াইড লেন্সে ছবি তুলতে হবে, আমার কাছে এখন ওয়াইড লেন্স ছিল না, তখন ফোন ছিল আমার একটা, আমি ফোন বের করে কিছু ছবি তুলছি। ট্রাস্ট মি, পরে ওই ছবিগুলো কিন্তু আমি অ্যালবামে অ্যাড করেছি এবং ছবি ভালো হয়েছে। সো ওখান থেকে আমি একটা জীবনে বড় শিক্ষা নিয়েছি যে কোনো পরিস্থিতিতেই আসলে আপনি যদি একটু শান্ত থেকে নিজের প্রতি বিশ্বাস রাখেন, একটা না একটা ওয়ে আউট হয়ে আসবে। একদমই। মানে আসলে বিষয়টা এরকম যে কোনো পরিস্থিতিতে নিজের উপরে কনফিডেন্সটা অনেক বেশি জরুরি। আমার মনে হয় আপনার আত্মবিশ্বাসটা অনেক বেশি শক্ত ছিল দেখে আপনি এই কাজটা করতে পেরেছেন। তো এই যে বাইরে যে ওয়েডিং ফটোগ্রাফি হচ্ছে, আপনার তো দুই জায়গাতেই সমান এক্সপিরিয়েন্স আছে, বাইরেও যেমন দেশেও তেমন। তো আপনার কি মনে হয় যে ডিফারেন্সটা কি? এদেশের মানুষ বাংলায় কথা বলে, ওদেশের মানুষ ইংলিশে কথা বলে। আমি জাস্ট কিডিং, এটা বড় পার্থক্য। বাংলাদেশের ফুড খুব মজা, কিন্তু মধ্যে কথাটা হচ্ছে যে এখানে আসলে মানুষের গেস্টের সংখ্যাটা অনেক বেশি থাকে, ওখানে হয়তো বা ছবি তোলার জায়গাটাতে একটু সুযোগ বেশি থাকে, কারণ আমরা আসলে আউটডোরে ছবি তোলার সুযোগ পাই। ওখানে একটা আইটিনারি থাকে, 7টা বাজে কি হবে, 8টা বাজে কি হবে, 9টা বাজে কি হবে। সো আমার কাছে মনে হয় যে বাইরের ওয়েডিং একটু গুছানো থাকে, একটা প্রফেশনাল প্ল্যানার থাকে, আর নিজের দেশ তো সো এত কিছুর পর আসলে এখানে ছবি তোলা একদম অন্যরকম মজা থাকে। সো দুটোর আসলে কম্পেয়ার করা একটু করি, কিন্তু দুটোর আসলে দুই ধরনের আসলে একদম এইটাই আর কি। আর যেটা হচ্ছে যে আপনার যেটা যে এখন আপনি টিভিতে একটা ইয়ে করছিলেন, মানে ওয়ার্কশপের মতো ফটোগ্রাফি নিয়ে একটা শো করছেন, তো এই ইয়েটা সম্পর্কে কিছু? সো আমার একটা সময় গিয়ে মনে হলো যে আমি যেহেতু আসলে এটাকে ভাবছি যে এটা একটা যুদ্ধ, যে ফটোগ্রাফিতে আরো যোদ্ধা দরকার। সো আমি ভাবলাম যে আমি তো ফটোগ্রাফির পাশাপাশি একটু একটু করে নলেজ শেয়ারিং করা শুরু করলাম। আমি বিভিন্ন জায়গায় যেতাম, ফটোগ্রাফি নিয়ে কথা বলছি, কিন্তু আমি খেয়াল করে দেখলাম যে আমাকে চাঁদপুর থেকে অনেকে নক করে যে আপনি একটু চাঁদপুরে এসে যদি আমাদের সাথে শেয়ার করতেন, আমাকে চিটাগাং থেকে নক করে, আমাকে বরিশাল থেকে নক করে। এখন আমি তো একজন প্র্যাকটিশনার, আমার পক্ষে তো আসলে বিভিন্ন জায়গায় যাওয়া সম্ভব। আমি তখন চিন্তা করতে লাগলাম এমন কিছু একটা করা যায় যেভাবে আমি মানুষগুলোকে আসলে আমাকে না, কারণ আমি এতবার না শুনেছি, ওকে যখন আমি বলছি না আমি আসতে পারছি না, আমারও খারাপ লাগছে, কারণ আমি আমার জীবনে চেষ্টা করেছি কাউকে না বলছি। সো একটা সময় গিয়ে আমি খেয়াল করে দেখলাম যে কোনো একটা মাধ্যম কি হতে পারে যে যেখানে আসলে যে মাধ্যমে আসলে আমি আসলে সবাইকে কানেক্ট করতে পারি। তখন আমি আসলে ভাবলাম যে একটা গণমাধ্যমই আসলে এটা হতে পারে। তাহলে কি করতে পারে, এদের একটা কোনো পত্রিকা বা কোনো একটা রেডিও স্টেশন বা কোনো একটা টিভি স্টেশনের মাধ্যমে আসলে আমি ন্যাশনালি কানেক্টেড হতে পারি। তখন মাথা হলে আচ্ছা ফটোগ্রাফি নিয়ে একটা শো হয় না কেন,
এত কিছু নিয়ে শো হয়, মানুষ গান শেখায়, আবৃত্তি শেখায়, কবিতা শেখায়, ফটোগ্রাফি কেন নিয়ে একটা শো হতে পারে না? তখন আমি ফটোগ্রাফি নিয়ে একটা শো করার প্ল্যান করেছি, কিন্তু আমি আসলে এটা উপস্থাপনা করতে চাইনি, কারণ আমার কাছে মনে হয় যে আমি আসলে ফটোজেনিক না, ক্যামেরার সামনে কথা বলতে পারবো না, ক্যামেরার সামনে ভালো কথা বলতে আপনি অনেক চমৎকার কথা বলছেন। ক্যামেরার সামনে ভালো কথা বলতে পারি না দেখেই তো পেছনে ছবি তুলি। যাই হোক, আমার লাকিলি একদিন মুন্নিশার সাথে দেখা হয়ে গেল, তাকে আমি আমার আইডিয়াটার কথা বললাম এবং তিনি খুব সানন্দে আমাকে এই সুযোগটি করে দিলেন যে হ্যাঁ, ফটোগ্রাফি নিয়ে একটা শো হওয়া উচিত। এবং শুধুমাত্র আমার ওই চাঁদপুরের বা সিলেটের চট্টগ্রামের ওই ফটোগ্রাফির বন্ধুটাকে একটু সাহস দেওয়ার জন্য এই লাইভ শোটির জন্ম। কারণ এই শোটির মাধ্যমে আমাকে কিন্তু সিলেট থেকে একদিন ফোন করতে পারে যে আমি সূর্যের রোদে ছবি তুললে কালো হয়ে যায়, আমি কি করবো, বা আমি যখন ইনডোরে ছবি তুলছি এটাতে একটু আলো বেশি বা কম হচ্ছে। সো সেই ভাবনা থেকেই আসলে এই ফটোগ্রাফি একটা শো শুরু। এবং মাশাআল্লাহ এটার বেশ ভালো জনপ্রিয়তা দেখা দিচ্ছে এখন, প্রচুর বন্ধুরা ছবি পাঠায় এবং আমি সেই ছবিটা নিয়ে আবার কথা বলি। শুধু ধরুন আপনি একটা ছবি পাঠালেন, আমি এটা নিয়ে বলছি আচ্ছা এই ছবিটা যদি আমি তুলতাম তাহলে কিভাবে হতো। এতে হয় কি, আমিও কিন্তু তাদের কাছ থেকে অনেক কিছু শিখার সুযোগ পাচ্ছি, আমরা আসলে নলেজটাকে শেয়ার করছি। আর ইন দি মিন টাইম হচ্ছে যে ওদের স্কিল ডেভেলপ করছে, যারা আপনার কাছে জানতে চাচ্ছে তাদের যে ইনকোয়ারিজ গুলো থাকছে, প্রশ্নগুলো থাকছে, তার উত্তর তারা ইমিডিয়েটলি ওই সময় পেয়ে যাচ্ছে। তো মানে এখান থেকে নিশ্চয়ই যে নতুন নতুন প্রতিভাবান ফটোগ্রাফার উঠে আসছে, যে আপনি যাদেরকে টিভিতে যারা আপনার ফলোয়ার যারা দেখছে, তারা নিশ্চয়ই নতুন নতুন আইডিয়া পাচ্ছে এবং উঠে আসছে। তো মানে তাদেরকে ইন্সপায়ার করার জন্য আপনি এই মুহূর্তে কিছু বলতে চান কিনা? আমি একটা কথাই বলবো যে আসলে নিজের প্রতি বিশ্বাস রাখাটা খুব জরুরি। নিজের প্রতি বিশ্বাস রাখলে এবং পরিশ্রম করলে সবকিছু আসলে সম্ভব। সো আমার কাছে কেন যেন মনে হয় যে আমাদের পারিপার্শ্বিকতা মিলে আমরা আসলে স্বপ্ন দেখতে ভুলে গেছি। সো আমরা একদমই আসলে জানি যে একটা বেরোতে হবে, বিবি পাস করতে হবে, বিসিএস দিতে হবে, সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি। আমার কাছে মনে হয়েছে আমাদের ভাবনা চিন্তার জায়গায় যদি একটা পরিবর্তন আসে, যে যেটা করতে চায়, যে যেটা হতে চায়, সে সেটা হোক না। যে ছেলেটা আমি হয়তো জানি না, আমার একটা বন্ধু, আমি যেমন সবাইকে বলি যে এখন আরেকটা ব্যাপার কি, যে এখন যে জিনিসটা আসলে সবাই করে সেই জিনিসটা সবাই করে। কেন এই কথাটা বললাম? ধরুন একটা সময় জনপ্রিয় ছিল না যে ফটো গিটার, সবাই গিটারিস্ট হবে, সবাই গিটার শিখছে, ভালো কথা। এখন সবাই ফটোগ্রাফার হতে চায়, তাতে দোষের কিছু নেই। কিন্তু আমি সবসময় বলি চেষ্টা করে দেখুন, আপনি হয়তো জানেনই না আপনি খুব ভালো লেখক হতে পারেন, আপনি হয়তো জানেনই না আপনি খুব ভালো রন্ধনশিল্পী হতে পারেন। সো আমি আমার তরুণ বন্ধুদেরকে বলবো যে যেটা হতে চান সেটাকে একটু চেষ্টা করে দেখেন, নিজের প্রতি বিশ্বাসটা রাখেন, বড় বড় স্বপ্ন দেখেন। আমি খুব স্বপ্ন পাচ্ছি, কারণ আমি স্বপ্ন দেখে আমি চাঁদে যাবো, তখন নাকি আমি অ্যাটলিস্ট ফ্রান্স পর্যন্ত হয়তো যেতে পারি। আমার যদি স্বপ্ন থাকে 18 তলা বিল্ডিংয়ে যাবো, ওই হয়তো আমি 5-6 তলা পর্যন্ত যেতে পারি। স্বপ্নের উপর যেহেতু আসলে গভর্নমেন্ট কোনো ভ্যাট ট্যাক্স বসে নেই, আই উড সাজেস্ট স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখুন। আর যেটা হচ্ছে যে এই স্বপ্ন, আপনার স্বপ্ন ছিল দেখে আপনি আজকে এত দূর উঠে এসেছেন, বা নিজেকে একজন সুপ্রতিষ্ঠিত ফটোগ্রাফার হিসেবে আপনার অবস্থানটা শক্ত হয়েছে। তো আমরা যেটা জানি যে আপনি বাংলাদেশের ফুজি ফিল্মের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং এর সাথে ইন্টারন্যাশনাল কিছু এশিয়া বেসড বা ইন্টারন্যাশনাল বেসড, এমনকি ইউএস স্টেট ডিপার্টমেন্টেরও আপনি বাংলাদেশের একজন অ্যালামনাই বা ফেলো। তো এই সম্পর্কে একটু আপনি শেয়ার করেন আমাদেরকে। সো একসাথে অনেকগুলি জিনিস। প্রথম কথা হচ্ছে যে এইটা আমার খুব খারাপ লাগতো, কারণ আমি সবসময় দেখতাম যে বাংলাদেশে কোনো ক্যামেরা ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয় কে, সাকিব আল হাসান, কোনো একটা অ্যাক্টর, কোনো একটা নাম করা অ্যাক্ট্রেস, কোনো একটা সিঙ্গার। এটা খুব দুঃখ লাগতো, কেন একজন আলোক চিত্রী কেন একটা ক্যামেরা ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হবে না। সো আমি খুব লাকি আসলে, কারণ ফুজি ফিল্ম যখন বাংলাদেশে ফটোগ্রাফার একজন অ্যাম্বাসেডর নিয়োগ করবেন, তখন তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি সানন্দে আসলে রাজি হলাম। আমি আসলে থ্যাংক ইউ দিতে চাই ফুজি ফিল্মকে এই জন্য যে এই যে এটা শুধু অনেকের কাছে হয়তো শুধু একটা কার্যকলাপে পোস্ট হতে পারে, কিন্তু আমার কাছে বাংলাদেশের ফটোগ্রাফির জন্য এটা একটা বড় অবদান। কারণ ফুজি ফিল্মে দেখা যায় কিন্তু এখন সনি, প্যান্টেক্স বিভিন্ন ক্যামেরা করছে, এবং সাকিব আল হাসানের পরে একজন আলোকচিত্রী এখন স্বপ্ন দেখে যে আমি একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবো। কিন্তু আমাদের পেশাগতভাবে ফটোগ্রাফি এই পেশাটাকে একটা সম্মানজনক জায়গায় নেওয়ার জন্য আমার মনে হয় যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর আপনি বাইরের কথা যেটা বললেন যে আমি চায়না বেসড একটা ফটোগ্রাফি কোম্পানি পিপিএসসি, প্রফেশনাল ফটোগ্রাফার এশিয়া কমিউনিটি, ওদের আমি বাংলাদেশের অ্যাম্বাসেডর। সো এতে হয় কি যে আমি যখন আসলে নিজের দেশকে বাইরে প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, তখন আসলে ভীষণ ভালো লাগে, একদমই ভালো লাগে। আর স্টেট ডিপার্টমেন্টের বিষয়টা ছিল সেটা একটা অনার, কারণ বিয়ের ছবি তোলা একজন আলোকচিত্রীকে যখন আসলে স্টেট ডিপার্টমেন্টের মতো একটা জায়গায় ফেলোশিপ প্রোগ্রামে ইনভাইট করা হয়, আমি আসলে খুব একটা অন্যরকম আনন্দ হয়। এবং একই সাথে হয় কি যে আমি এখনো মনে করি, এত কিছুর পর মনে করি যে আসলে
কিছুই আসলে জানা হয়নি, অনেক কিছু জানার বাকি আছে। যতই আসলে এগুলোতে যাই তত বুঝতে পারি যে আসলে নিজের জ্ঞান কতটা সীমিত। তো এগুলো হয় কি, এগুলোতে আসলে আমি আমাকে নিজেকে আরো ডেভেলপ করার সুযোগ পাচ্ছি, এবং আমি বাইরে গিয়ে যদি আসলে কোনো কিছু জেনে আসি, আমি চেষ্টা করি সেটা এসে যদি আমার বন্ধু, আমার ফলোয়ার, আমার ফ্রেন্ডসদের সাথে যদি শেয়ার করতে পারি, এভাবে আমি বিশ্বাস করি যে আমরা নলেজ শেয়ারিং এর মধ্যে আমরা একটা ভিন্ন জায়গায় যেতে পারবো। আমরা আরো উন্নতির দিকে যাব। তো আমরা আসলে আপনার সাথে গল্প করতে করতে মানে হারিয়ে গিয়েছি, আমাদের সময় কোনো খেয়াল নেই, কিন্তু আমরা জানি আপনি খুব ব্যস্ত মানুষ, আপনার মানে অনেক সময়টা অনেক মূল্যবান। তো আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই শেষ করে ফেলতে হবে আমাদেরকে আজকের মতো। আমরা আশা করছি যে সামনে আরো আপনার সাথে আমরা গল্প করব, এগিয়ে যাব। তো আমার একটা কথা কিন্তু এখন মাথায় প্রথম থেকেই ছিল, আপনি বলছেন আপনার নাম যে মানে জাহিদ রেজা থেকে প্রীত রেজা, এটা খুব মজার একটা গল্প। তা আমরা শেষে এই গল্পটা শুনতে চাই। আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ জাহিদ রেজা। আমি যখন ফটোগ্রাফিটা শুরু করলাম, সো আমাকে কেউ মোহাম্মদ, কেউ জাহিদ, কেউ রেজা, নিকনেম প্রীত, এক একজন এক এক নামে ডাকছে। আমার এক বন্ধু আছে, সে তো এখন মহাবিখ্যাত গায়ক জয় সারিয়া, সত্য বলছি। সো জয় বললো, দোষ এভাবে তো হবে না, এক নামে সবাই চিনতে হবে। তখন আমি বললাম কিভাবে সম্ভব, আমার নাম মোহাম্মদ জাহিদ রেজা প্রীত, একটা নামে আমি কিভাবে পরিচিত হবো? তখন বললো একটু রিসিভল করলেই হয়, বড় 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 লোকটা এভাবেই করে ফেলো। তখন জয় আসলে আমাকে বললো যে, ও আবার আমাকে একটা ভিজিটিং কার্ডও করে দিল, আমার এখনো মনে আছে, একটা লাল রঙের ছোট্ট কার্ড। জয়ের কাছে কৃতজ্ঞতা, অনেক কৃতজ্ঞতা। সো ও সাজেশনে আসলে তখন নামটা প্রীত রেজা হয়ে গেল। তারপর খেয়াল করতে করতে হ্যাঁ, এটা আসলে ভালো হয়েছে, সবাই এক নামে চেনে প্রীত রেজা। কারণ আমার কাছে মনে হয় যে কি, যে ভালো ছবি তোলার পাশাপাশি একজন আলোকচিত্রী হিসেবে যদি আসলে প্রফেশনাল একটা জায়গায় আসতে হয়, অনেকগুলো জিনিসই আসলে জরুরি। নিজেকে তৈরি করা, নিজের ব্র্যান্ডিংটা কিভাবে হবে, আপনি কিভাবে আসলে নিজেকে পরিচয় দিচ্ছেন, সবকিছু জিনিসই আসলে ইম্পর্টেন্ট। সো ওই বন্ধুর পরামর্শ আসলে প্রীত রেজা হয়ে গেল। তো আমরা তো একদম শেষের দিকে চলে এসেছি, কিন্তু আমরা তো অনেক গল্প করলাম, কিন্তু এর মধ্যেও হয়তো কিছু ইয়ে হতে পারে, মিসিং যেতে পারে, যে আমরা হয়তো বলা হয়নি আপনার, আপনি বলতে চাচ্ছেন আমাদেরকে, আপনি শেয়ার করতে পারেন। না, সবই ওভাবে করে আসলে বলার কিছু নেই। ওই যে একটা কথাই বারবার শুধু সবাইকে বলি, নিজের প্রতি বিশ্বাস রাখুন, যেখানে না সেখানেই হাঁ করুন। আর একটা ছোট নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে শেষ করি। আমি চশমা পরি, রাইট? সো আমার চোখ, চশমার পাওয়ার হচ্ছে -7। সো একজন আলোকচিত্রী হিসেবে এটা আসলে আমার জন্য অনেক বড় ব্যর্থতা, কারণ আমি আসলে চশমা ছাড়া খুব ভালো দেখতে পাই না। এটা আসলে ব্যর্থতা না বলে একটু দুঃখজনক বলে আপনি, মানে আলোকচিত্রী হিসেবে সেটা একটা অসুবিধা হতে পারে, একটা অসুবিধা আছে, যে এটা বলছিলাম। সো এরপর আমি ইউনিভার্সিটিতে থাকতে কোনো একটা কারণে আমার আসলে একটা অ্যাক্সিডেন্টে আমার হাতে একটু সমস্যা হয়। সো ডাক্তার আমাকে প্লাস্টার রাখতে বলে 7-8 দিন, আমি এটা প্লাস্টার একটু আর্লি খুলে ফেলি, সেক্ষেত্রে আমার হাতেও একটু সমস্যা। সেটাতে হয় কি, যে আমি স্লো শাটারে ছবি তুলতে পারি না। এটা আমার আলোকচিত্র বন্ধুরা বুঝবে, স্লো শাটারে আমার ছবি তুলতে একটু অসুবিধা হয়। এবং আমি একবার লরি থেকে পড়ে যাই, একটা বড় ট্রাক থেকে পড়ে যাই, আমার এখানে হাঁটু। ডাক্তার অনেক কিছু করার পর আমাকে সাজেশন দিল যে আপনার ডিসপ্লেস হয়ে যাবে, আপনি কিন্তু আলোকচিত্রী হিসেবে কাজ করেন, আপনাকে অনেকবার পা ফোল্ড করে ছবি তুলতে হয়, খুব ভালো হয় আপনি যদি আপনার পেশা চেঞ্জ করেন। আমি নির্ঘুম রাত কাটানোর পর ডাক্তার চেঞ্জ করেছি, আমার পেশা চেঞ্জ করেছি। কারণ আমি বিশ্বাস করি, শারীরিক এত দুর্বলতা থাকার পরেও মানসিকভাবে আমি এতটাই শক্তি সমর্থবান যে আমার যদি একটা চোখ না থাকে, আমার যদি একটা হাত না থাকে, তাও আমি বিশ্বাস করি আমি আসলে আমার স্বপ্নটা পূরণ করতে পারবো। সো এটা বলেই শেষ করছি যে নিজের প্রতি যদি মানুষের বিশ্বাস থাকে, আপনি যদি পরিশ্রমী হন, আপনি যদি অনেস্ট হন, হবেই। আপনাকে অনেক ধন্যবাদ। আর মানে আমরা সৌভাগ্যবান যে আপনি এত কিছুর পরেও ফটোগ্রাফি ছেড়ে দেননি, যার ফলে আজকে আমরা বাংলাদেশে আপনার মতো একজন ফটোগ্রাফার পেয়েছি, এত উদ্যমী, এত সাহসী। তা আমরা আশা করব যে ভবিষ্যতে যারা ফটোগ্রাফিতে আসছে তারা আপনাকে অনুসরণ করবে এবং এই সাহসটা সঞ্চয় করবে, আপনার মতো উদ্যম নিয়ে তারা কাজ করে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। আর আমাদের দর্শকদেরকে অনেক ধন্যবাদ, আপনারা অনেকক্ষণ আমাদের কথা শুনেছেন, আমাদের গল্প শুনেছেন। আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি আবার আপনাদের কাছে ফিরে আসবো আরো ইন্টারেস্টিং গল্প নিয়ে। এই পর্যন্ত খোদা হাফেজ, আপনাদেরকে ধন্যবাদ।